নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গ দেবেন। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললেন, আজ্ঞে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আর আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার এই বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এ বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয়ে কারোকে তিনি সেখানে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে পেয়ারাটার মৃতদেহ ওই বাগানের ভেতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভেতরে 1 ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। ওই রামময়বাবুই রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময়বাবুও কি আর বাগানের ভেতরে যেতেন না? বাড়িওয়ালা বললে, হ্যাঁ যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 2 আগে আর এক সকালে বাগানের ভেতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভেতরেও 1 ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললেন, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললে, খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধলে, তার দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ কি শোষণ করে নিয়েছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময়বাবুর মৃত্যু নিয়ে তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলবার নেই?
আছে, তবে সে বিশেষ কিছু নয়। ওই রামময়বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না। বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই। কিন্তু মনে রাখবেন, সব কথা শুনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেই জন্যে আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। বিমল বললে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িহাটার দিকে চলে গিয়েছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটিই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত, পেতনি, পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকেরা যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে। বিমল ও কুমার দুজনেই জানালা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছে। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্যে আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না? এই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের ওপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক। বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বললে, হ্যাঁ, তবে যদি বলো ওই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে। কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছু বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগল। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্য মুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো রোষও তো। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানালা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও স্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার।
তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলে, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগানে বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বলল, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল এমন সুন্দর হয়, না দেখলে আমি তো বিশ্বাসই করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে, রক্তমুখো অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে এগিয়ে বলে উঠল, বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে একে বধ করলে, কোন অজানা বিভীষিকাই বাগানে বাস করে, আজ রাত্রেই তা বোঝবার চেষ্টা করব আমরা। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখতে লাগলো। বাড়িওয়ালা সত্যি কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না। তাদের মনে হলো এই যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এই বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল রাত্রে ফোটে, আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি, এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো, আর পর মুহূর্তেই এক আর্তনাদ, আহা আহা, এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো, এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি 2 বার গুলি বৃষ্টি করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে
আরও 2 বার ছোড়বার পরেই রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুঁয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে। এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুঁয়ো দিয়ে তাদের আক্রমণ করত। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন গল্পটা কেমন লাগলো। ধন্যবাদ।